বংশগতির পার্ট 2 পড়াতে গিয়ে তোমাদের আজকে আমরা ওই প্লিওট্রপিজম সম্পর্কে একটু বলি যে কোনো একটা জিনের মিউটেশনের ফলে যখন একাধিক ফেনোটাইপের বহিঃপ্রকাশ ঘটে তখন তাকে আমরা কি বলি, প্লিওট্রপিজম। এক্সাম্পল হিসাবে মনে রাখবে, যেমন ফিনাইল কিটোনুরিয়া, যে একটা জিনের মিউটেশন ঘটছে, তার ফলে কি হচ্ছে, একাধিক ফেনোটাইপের বহিঃপ্রকাশ হচ্ছে। এই ফিনাইল অ্যালানিন বলে আমাদের একটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যার মিউটেশন যদি ঘটে তখনই আমাদের এই ফিনাইল কিটোনুরিয়া বলে এইরূপ একটা প্লিওট্রপিজমের লক্ষণ প্রকাশ পায়। তাই এই প্লিওট্রপির গুরুত্ব কি, যে বিশেষ চিকিৎসা সংক্রান্ত সুপ্রজননবিদ্যার গবেষণার ক্ষেত্রে এই প্লিওট্রপির গুরুত্ব রয়েছে। তাই সুপ্রজননবিদ্যার গবেষণায় এর গুরুত্ব অপরিসীম। একই জিন দ্বারা একাধিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ তথা প্লিওট্রপি সম্পর্কে জ্ঞান থাকলে বৈশিষ্ট্যগুলির বংশানুক্রমিক সঞ্চালন সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব হবে। এটা তার একটা প্রধান তাৎপর্য। আর মানুষের বার্ধক্য দশার অন্যতম কারণ হিসেবে বর্তমান বিজ্ঞানীরা এই প্রতিদ্বন্দ্বী প্লিওট্রপির কথা উল্লেখ করে গেছেন। অধিকাংশ ক্ষেত্রেই একটি জিনের পরিব্যক্তির দরুন প্লিওট্রপি ঘটে থাকে, সুতরাং পরিব্যক্তি সম্পর্কে ধারণার ক্ষেত্রে প্লিওট্রপির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এক কথায় মনে রাখবে যে কোনো একটা জিনের মিউটেশনের ফলে যদি একাধিক ফেনোটাইপের বহিঃপ্রকাশ হয় তখনই সেটাকে আমরা কি বলবো, প্লিওট্রপিজম। এছাড়াও তোমাদের আরও একটা টপিক রয়েছে, যেমন যেটাকে আমরা বলছি এপিস্টাসিস। যে আমরা জানি ক্রোমোজোমের মধ্যে তো জিন থাকে, আর সেই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত দুটো জিনের যদি ধরো কোনো কারণে একটা জিন অপর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে আমরা কি বলবো, এপিস্টাসিস। যে জিনটা ধরো বাধা দিচ্ছে তাকে আমরা কি বলবো, এপিস্ট্যাটিক জিন। আর বাধা প্রাপ্ত জিনকে আমরা কি বলবো, হাইপোস্ট্যাটিক জিন। সাপোজ ধরো এ বি এর কাজে বাধা দিচ্ছে, তাহলে এ বাধা দিচ্ছে, তাহলে একে আমরা কি বলবো, এপিস্ট্যাটিক জিন। আর বি যেহেতু বাধা পাচ্ছে তাই তাকে আমরা কি বলবো, হাইপোস্ট্যাটিক জিন হিসাবে সেটাকে ধরবো। তা সেই হিসাবে আমরা এই এপিস্টাসিসের আরও একটা এক্সাম্পল তোমাদের এখানে আমি তুলে ধরছি, সেটা তোমরা দেখতে পাবে। বলছি দেখো, যে একটা সাদা প্লিমাউথ রক আর সাদা লেঘর্ন, দুটো মুরগির প্রজাতি, এদের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে F1 জনুতে সবকটি সাদা অপত্য পাওয়া যায়। কিন্তু F1 জনুর অপত্যের মধ্যে পরনিষেক সংগঠিত হলে, বা যেটাকে আমরা কি বলি, ইতর নিষেক, যে F2 জনুতে সাদা ও রঙিন অপত্য 13:3 অনুপাতে পাওয়া যাবে, যেটা সাধারণ ক্ষেত্রে হওয়া উচিত ছিল কি 9:3:3:1। সেই অনুপাতে না হয়ে এটা হয় কি 13:3। তাই দেখা যাচ্ছে যে এখানে একটা জিন অপর একটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধার সৃষ্টি করছে, তাই সেক্ষেত্রে এটাও একটা এপিস্টাসিসের উদাহরণ। তাই দুজোড়া নন অ্যালিলিক জিনের এক জোড়ার একটি জিন যদি অপর জিনের বহিঃপ্রকাশে প্রভাবিত করে বা বাধা সৃষ্টি করে, তখন সেই ঘটনাটাকে এপিস্টাসিস বলবো। তাহলে এই এপিস্টাসিসের ক্ষেত্রে যে জিনটা বাধা দিচ্ছে তাকে আমরা কি বলবো, এপিস্ট্যাটিক জিন। আর বাধা প্রাপ্ত জিনকে আমরা কি বলবো, হাইপোস্ট্যাটিক জিন। তাই এই জিনিসটাও তোমরা ওর সঙ্গে একটু মনে রাখবে। এবার আমরা চলে আসবো একটি গুরুত্বপূর্ণ অটোজোমাল ডিজিজ, যেটার নাম কি, থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া এক প্রকারের অটোজোমের ত্রুটির কারণে হয়ে থাকে, যে এর ফলে কি হয়, আরবিসি ঠিকঠাক কাজ করতে পারে না। আমরা জানি কি আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। আরবিসি মিনস যেটাকে আমরা কি বলছি, রেড ব্লাড কর্পাসেলস বা লোহিত রক্তকণিকা। আর এই আরবিসির তার হিমোগ্লোবিনের গঠন যদি ত্রুটিপূর্ণ হয় তখনই কি হয়, থ্যালাসেমিয়া রোগটা আমরা দেখতে পাই। এই থ্যালাসেমিয়া দু ধরনের হয়ে থাকে, একটা হলো আলফা থ্যালাসেমিয়া আর অপরটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া হয় কেন, যে যদি ধরো 16 নম্বর অটোজোমের ত্রুটি ঘটে, তখন হিমোগ্লোবিনের আলফা চেন গঠনকারী যে 4টা অ্যালিল সেটা নির্দিষ্ট অনুপাতে তৈরি হতে পারে না। যে হিমোগ্লোবিনের যে আলফা চেন মানে পলিপেপটাইড চেন, যেটা তার গঠনের জন্য কি হয়, 4টা অ্যালিল প্রয়োজন হয়, এবং সেটা নির্দিষ্ট অনুপাতে যদি না হয় তখনই আলফা থ্যালাসেমিয়া হয়। আর এই 4টা অ্যালিলে যদি 4টাই তৈরি না হয় বা 3টেও যদি না হয়, একটা হয়তো হলো, তখন সেটাকে আলফা থ্যালাসেমিয়া মেজর হিসাবে ধরবো আমরা। এই আলফা থ্যালাসেমিয়া মেজরকে আমরা কি বলি, হাইড্রপস ফিটালিস। তাই এক কথায় মনে রাখবে যে 16 নম্বর অটোজোমের যদি ত্রুটি ঘটে তখন হিমোগ্লোবিনের আলফা চেন গঠনকারী 4টা অ্যালিল নির্দিষ্ট অনুপাতে তৈরি হয় না, আর তার ফলেই কি হয়, আলফা থ্যালাসেমিয়া হয়ে থাকে। এছাড়াও কি রয়েছে, বিটা থ্যালাসেমিয়া, যেটা হয় কি 11 নম্বর অটোজোমের ত্রুটির কারণে ঘটে, যে হিমোগ্লোবিনের বিটা চেন গঠনকারী যে দুটো অ্যালিল সেটা নির্দিষ্ট অনুপাতে তৈরি হয় না। তাই ওখানে যেমন ধরো আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি 16 নম্বর অটোজোমের তার 4টা অ্যালিলের কথা বলা আছে,
কিন্তু এখানে কি হয় বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে বিটা চেন যে গঠন করে দুটো অ্যালিল সেটা নির্দিষ্ট অনুপাতে হয় না, এখানে 4টা থাকে না, এখানে দুটো। তাই সেক্ষেত্রে এই যদি দুটো অ্যালিলই যদি নির্দিষ্ট অনুপাতে না হয় তখন সেটাকে বলবো বিটা থ্যালাসেমিয়া মেজর, এবং এই বিটা থ্যালাসেমিয়া মেজরকে আমরা কি বলবো কুলির অ্যানিমিয়া। তাই দেখো তোমাদের একটা আমি বই থেকে তার ওই থ্যালাসেমিয়ার কয়েকটা রূপ আমরা দেখাচ্ছি। দেখো এখানে 16 নম্বর অটোজমের তার সমস্ত ক্রমে যে 4টা জিন স্বাভাবিক জিন যদি উপস্থিত থাকে তাহলে এই রকম অবস্থায় তাদের থাকার কথা। আর এই 4টি জিনের মধ্যে যে কোনো একটির যদি অনুপস্থিতি বা ঘাটতি দেখা দেয় তখন এই কন্ডিশনটা আমরা দেখতে পাই। আর দুটি সমস্ত ক্রোমোজোমের মধ্যে ধরো একটি ক্রোমোজোমের দুটি জিন অনুপস্থিত যদি থাকে, ধরো এটাতে দুটো আছে এটাতে দুটোই নেই, তখন সেটা আলফা থ্যালাসেমিয়া -1 হিসাবে সেটা ধরা হয়। আর যদি এই কন্ডিশনে থাকে যে দুজনের মধ্যে এক জোড়া একটা ক্রোমোজোমে একটা রয়েছে অপরটায় আরেকটা রয়েছে, এইরকম হোমোজাইগাস অবস্থায় রয়েছে, তখন আলফা থ্যালাসেমিয়া মাইনর এটাকে 2 বলা হয়। এবং একটি ক্রোমোজোমের একটি জিন এবং অপর সমস্ত ক্রোমোজোমে দুটি জিন যদি অনুপস্থিত থাকে, ধরো একটা আছে এখানে দুটোই নেই, এর ক্ষেত্রে কি হয় যে এটাকে আমরা বলে মাঝারি ধরনের রক্তাল্পতা দেখা যাবে। আর ব্যক্তির হিমোগ্লোবিন সেটা কি যার কি HbH রোগ বলা হয়, যকৃৎ প্লীহা আকারে বাড়বে, একে আলফা থ্যালাসেমিয়া হেটেরোজাইগোটা বলা হয় এবং জন্ডিস হয়। তাই সেই হিসাবে সেই জিনিসটা মনে রাখবে। তা এই যদি থ্যালাসেমিয়া রোগ হয় তার কতগুলো লক্ষণ আমরা দেখতে পাই, যে সেই লক্ষণের মধ্যে যেমন ধরো হিমোলাইসিস ঘটতে পারে, যে থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির দেহের আরবিসির উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, আরবিসিগুলো আকারে ছোট হয়ে যায়, ক্ষণভঙ্গুর, সহজে প্লাজমা পর্দাকে বিদীর্ণ করে হিমোগ্লোবিন মুক্ত হয়, অর্থাৎ হিমোলাইসিস ঘটতে পারে, ফলে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা দিতে পারে। লৌহ সঞ্চয়, যে বারবার যখন রক্ত সঞ্চালন করা হয় তখন কি হয় ওই যে হিমোগ্লোবিন তো একটা লৌহ গঠিত রঞ্জক, সেটা কি হয় হিমোসিডারিন রূপে কী হয় দেহের মধ্যে সঞ্চিত হতে পারে। প্লীহার আকার স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়, যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্লীহার অধিক সংখ্যায় আরবিসি বিনষ্ট হয়, সেই বিনষ্ট আরবিসিকে কী করে অপসারিত করার জন্য প্লীহা আকারে অনেক বৃদ্ধি পায় তথা স্প্লিনোমেগালি ঘটে। এর ফলে রক্তহীনতার মাত্রা বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালনের ফলে প্রবিষ্ট আরবিসির আয়ুষ্কাল হ্রাস পায়। এই সব লক্ষণগুলো আমাদের অবশ্যই লিখতে হবে। তাই 3টে লক্ষণ অবশ্যই লিখবে, যেমন প্লীহার বৃদ্ধি, লৌহ সঞ্চয়, হিমোলাইসিস, এই 3টে জিনিস তোমরা একটু খেয়াল রাখবে। এর সঙ্গে দুটো সিনড্রোম রয়েছে, সিনড্রোমের মধ্যে কি রয়েছে যেমন ডাউন সিনড্রোম আর ক্লাইনফেল্টার সিনড্রোম এবং টার্নার সিনড্রোম। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি দেখা যায় যে 21 নম্বর অটোজোমের ত্রুটির কারণে এক্ষেত্রে কি হয় ক্রোমোজোমাল নন ডিসজাংশনের কারণে কি ঘটে এই ঘটনাটা ঘটে থাকে। এর ফলে কি হয় 2n+1 হয়ে থাকে। যে ট্রাইজোমি মানে কি স্বাভাবিক যে ক্রোমোজোম বিন্যাস যেটা ডিপ্লয়েড সেটে থাকার কথা সে সেটে না থেকে তারা কি হয় 2n+1 থাকে, এবং এই 2n+1 অবস্থায় থাকলে তখনই সেটাকে আমরা কি বলবো ট্রাইজোমি। আর যদি 2n+1+1 হয় তখন সেটা বলে ডবল ট্রাইজোমি, 2n+2 হলে তাকে বলে টেট্রাজোমি। এগুলো আমরা মিউটেশন পড়তে গিয়ে আমরা পড়েছি। তাই ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কী হয় 21 নম্বর অটোজোমের ত্রুটির ফলে এই ক্রোমোজোমাল নন ডিসজাংশনের কারণে এই ঘটনাটা ঘটে থাকে, যার ফলে ডাউন সিনড্রোম হয়। এর ফলে দেহের আকৃতি মঙ্গলয়েডদের মতো হবে, হাতের তালুতে সিমিয়ান ফোল্ডের উপস্থিতি লক্ষ্য করা যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে হাতের তালুতে এই যে ভাঁজ যেটা এটাকে আমরা কি বলো সিমিয়ান ফোল্ড হিসাবে সেটাকে ধরা হয়, এইরকম সিমিয়ান ফোল্ড দেখা দেবে। তাই সেক্ষেত্রে সেই জিনিসটা একটু ওর মধ্যে মনে রাখবে। তাই এই রোগে আক্রান্ত যে সমস্ত সিনড্রোমে আক্রান্ত যে সমস্ত শিশুরা তারা কি হবে সেক্ষেত্রে মুখ দিয়ে তাদের লালাক্ষরণ হবে, জড় বুদ্ধি সম্পন্ন হবে এবং এরা বন্ধা হবে। তাই সেই হিসাবে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এই লক্ষণগুলো তোমরা একটু খেয়াল রাখবে। নেক্সট আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে কি ক্লাইনফেল্টার সিনড্রোম। দেখো আমাদের স্বাভাবিক ক্ষেত্রে ক্রোমোজোমের যে বিন্যাস পুরুষদের কি থাকে 44XY আর স্ত্রীদের 44XX। গ্যামেট গঠনের সময় কি হয় 22AX 22AY হওয়ার কথা, কিন্তু দেখা যায় কি ক্রোমোজোমাল নন ডিসজাংশনের কারণে 22AXY মানে একটাতে দুটো সেক্স ক্রোমোজোম চলে আসে আর একটাতে কোনো সেক্স ক্রোমোজোম থাকে না। আর স্ত্রীদের ক্ষেত্রে স্বাভাবিক গ্যামেট যেমন তৈরি হয়েছে 22X তেমনই হয়। এই স্বাভাবিক স্ত্রী গ্যামেটের সঙ্গে যদি পুং গ্যামেটের যদি তার XY গ্যামেটের যদি তার মিলন ঘটে তখন কী হয় 44XXY হয়। এর ফলে কী হয় সেক্স ক্রোমোজোম XY এর জায়গায় কী হয় XXY হওয়ার ফলে ক্রোমোজোম নাম্বারটাও কী হয় 44+XY এর জায়গায় 44+XXY হয়ে গিয়ে সংখ্যাটা দাঁড়িয়ে কত 47, যেখানে 46 হওয়ার কথা। তা সেই জায়গায় তখন সেই সিনড্রোমটাকে আমরা বলবো ক্লাইনফেল্টার সিনড্রোম।
এটা দেখা যায় কার ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে দেখা যায়। আর পুরুষদের ক্ষেত্রে কি হবে তখন? কিছু মহিলার গুণাবলী এর মধ্যে প্রকাশ পায়। আর যদি ধরো এই গ্যামেট মানে সেক্স ক্রোমোজোম বিহীন যে গ্যামেটটা, পুং গ্যামেট যেটা, তার সঙ্গে যদি স্বাভাবিক স্ত্রী গ্যামেটের মিলন ঘটে তখন কি হয়? 44X0 হয়। এর ফলে কি হয়? ক্রোমোজোম নাম্বার যেখানে 46 থাকার কথা সেই জায়গায় কি হয়? 45 হয়ে যায়। এই সিনড্রোমটাকে আমরা বলি টার্নার সিনড্রোম। এর ফলে কি হয়? স্ত্রী দেহে পুরুষের গুণাবলী প্রকাশ পায়। দেখো ক্লাইনফেল্টারের ক্ষেত্রে কি হয়? পুরুষ দেহে মহিলার গুণাবলী প্রকাশ পাবে। আর টার্নার সিনড্রোমের ক্ষেত্রে কি দেখা যায়? স্ত্রী দেহে বা মহিলার দেহে পুরুষালী গুণ প্রকাশ পাবে। তাই দুটো জিনিস আমরা ওখান থেকে একটু জানব। এর সঙ্গে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটাকে বলা হয় লিঙ্কেজ। যে ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে জিনগুলো কি হয়? জনিত্রীর দেহ থেকে অপত্যের দেহে স্থানান্তরের সময় তারা ওই একই ক্রোমোজোমে থাকার চেষ্টা করে, তখন সেই একই ক্রোমোজোমে থাকার প্রবণতাটাকেই আমরা বলবো লিঙ্কেজ। এই লিঙ্কেজ সম্পর্কে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে তোমাদের কাছে আলোচনা করব। আজকে এই লিঙ্কেজ জিনিসটা কি সেটা শুধু একটু জেনে রাখো, যে ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে যাদেরকে আমরা লিঙ্কড জিন বলছি, তাদের সবসময় একটা প্রবণতা থাকে কি? তারা যখনই জনিত্রী বা পিতামাতার দেহ থেকে অপত্যের দেহে স্থানান্তরিত হতে যাবে তখন তারা যে ক্রোমোজোমে জনিত্রী দেহে ছিল একই ক্রোমোজোমে থাকার চেষ্টা করে। এই যে একই ক্রোমোজোমে থাকার প্রবণতা, সেই প্রবণতাটাকেই আমরা কি বলবো? লিঙ্কেজ হিসাবে সেটাকে ধরা হয়। তাই সেই হিসাবে সেই লিঙ্কেজের শ্রেণীবিভাগ এবং কিভাবে সেই ঘটনাগুলো ঘটে এবং সেই তার প্রকারভেদ সেগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং আজকে তোমরা এই এখান পর্যন্তই তোমরা দেখে রাখো, এবং এই চ্যাপ্টারের যে বিষয়গুলো এগুলো আমরা যেগুলো দিচ্ছি এগুলো তোমরা পজ করে বা যে কোনোভাবে নিজেদের মতো করে খাতাতে একটু টুকে নিতে পারো, তাতে তোমাদের সুবিধাই হবে।